নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও একটা দৃষ্টি ঘোরানোর খেলা, দৃষ্টিনন্দন খেলা। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স রিড্রেসাল কমিটির নামে একটি সভা ধনধান্য স্টেডিয়ামে, এবং সারা পশ্চিমবঙ্গ থেকে বাছাই করা শাসক দলের কিছু ডাক্তার এবং টপ লেভেলের কিছু ডাক্তার, যারা কথা বলতে পারবেন না, যারা প্রতিবাদ করতে পারবেন না, তাদের নিয়ে এসে স্টেডিয়াম ভরিয়ে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন। গতকাল একতরফা ভাষণ, কারুর কোনো প্রশ্ন করার জায়গা নেই, শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো, জাতীয় সঙ্গীত হলো, সভা শেষ হয়ে গেল। আমার আজকে প্রশ্ন, আমি খুব স্পেসিফিক প্রশ্ন আজকে এটা নিয়ে এলাম, যে একটা সভা গ্রিভেন্স রিড্রেসাল মিটিং কমিটির পক্ষ থেকে সভাটা ডাকা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরের সব ডাক্তারদের ডেকেছেন। আমার একটা এক্সপেকটেশন ছিল, যে কোনো মানুষের এক্সপেকটেশন, সেখানে ডাক্তারদের কিছু প্রশ্নোত্তর সেশন থাকবে, ডাক্তাররা কিছু প্রশ্ন করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার উত্তর দেবেন। সেই ব্যবস্থা ছিল না, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী একতরফা বক্তৃতা হলো, এবং সেই বক্তৃতায় কিছু জুনিয়র লেভেলের ডাক্তারদের মাইনে বাড়ানো ডিক্লারেশন হলো, সিনিয়র লেভেলের ডাক্তারদের প্র্যাকটিসিং এরিয়াটা 20 কিলোমিটার বাড়িয়ে 30 কিলোমিটার করা হলো, কিন্তু মূল প্রশ্নগুলোকে এড়িয়ে গেলেন। আমি কেন বলছি বলুন তো? যে বেসিক জায়গা যেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে রিক্রুটমেন্টগুলো বন্ধ কেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দেবো। ডাক্তার ছেড়ে দিন, 12,000 ডাক্তার ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট দরকার, যা প্রয়োজন তার তুলনায়। নার্সিং স্টাফ 23,000-এর ওপর রিক্রুটমেন্ট দরকার এই মুহূর্তে, যা প্রয়োজন সেগুলো তো নেই। শুধু কর্মবন্ধু সুইপার, যেটা সেই গ্রুপ ডি, তার ভ্যাকেন্সি রয়েছে অনুমোদিত পদ অনুযায়ী 18,083টা, 18,083টা, যদিও সংখ্যাটা আরও বেশি হবে। পূর্বের অনুমোদিত পদ অনুযায়ী এই মুহূর্তে গ্রুপ ডির কর্মবন্ধু পদের ভ্যাকেন্সি হচ্ছে 18,083টা। সব মিলিয়ে প্রায় 52,000-এর ওপর ভ্যাকেন্সি অ্যাজ পার অ্যাপ্রুভ পোস্ট। এই অ্যাপ্রুভ পোস্টের সংখ্যা আরও অনেক বেড়ে গেছে, কেন হসপিটাল যেহেতু বেড়েছে, কিন্তু সেখানে রিক্রুটমেন্ট নেই। যা অ্যাপ্রুভ পোস্ট আগে ছিল তার ভিত্তিতে 52,000-এর রিক্রুটমেন্ট এসেনশিয়াল এমার্জেন্সি। আমি আরেকটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে প্রতি 566টা দোকান পিছু ড্রাগ কন্ট্রোলের অফিসার আছে একজন। প্রতি 566টা ড্রাগ কন্ট্রোলের দোকানের, মানে মেডিসিন দোকানের জন্য, ড্রাগ কন্ট্রোল তো তার নিয়ন্ত্রণে থাকে, একজন মাত্র অফিসার। 566টা দোকান কি করে কন্ট্রোল করবে বলুন তো? আজকে ঠিক সেই একই সময় আরেকটা রিপোর্ট আপনাদের কাছে বলি। 1,86,00,000 টাকার জাল ওষুধ উলুবেড়িয়ার এক দোকানদারের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পাওয়া গেছে। 1,86,00,000 টাকা আইডেন্টিফাইড। শেষ পর্যন্ত সেখানে রিকভারি হয়েছে মাত্র 19 লক্ষ টাকা, অর্থাৎ 1,69,00,000 টাকার ওষুধ, জাল ওষুধ, প্রেশারের ওষুধ, সেটা বাজারে বেরিয়ে গেছে। ধরবে কে? ড্রাগ কন্ট্রোল অফিসারের ধরার কথা। সেই ড্রাগ কন্ট্রোল অফিসার কি 566টা দোকানের জন্য একজন ড্রাগ কন্ট্রোল অফিসার? স্বাস্থ্যমন্ত্রী তো গ্রিভেন্স রিড্রেসাল সভায় এই কথাগুলো নিয়ে কথা বলা উচিত ছিল। থ্রেড কালচারটা কলেজে কলেজে বন্ধ হবে কিনা সেটা নিয়ে কথা বলা উচিত ছিল। জালিয়াতি করে যারা চাকরির পরীক্ষায় পাশ করেছে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। এন্টায়ার লজিস্টিক বেড থেকে শুরু করে সমস্ত মনিটরিং, সেন্ট্রালি মনিটরিং সিস্টেমে যাতে অ্যাডমিশনগুলো হয় পেশেন্টদের, তার ব্যাপারে কথা বলা উচিত ছিল। তা নয় কী করলেন? মঞ্চে বসিয়ে রাখলেন ডান দিকে মনোজ ভার্মা, কলকাতার সিপি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আমি জানি না তারা কবে ডাক্তার হলেন। ডাক্তাররা বসে রইলেন ধনধান্য স্টেডিয়ামের নিচে। আমি ভাবছিলাম, ডাক্তারদের মান সম্মান মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে। এন্টার স্টেজে কারা? মুখ্যমন্ত্রী, ডান দিকে মনোজ ভার্মা কলকাতার সিপি, তারপরে কে রাজীব কুমার ডিজি, বাঁদিকে কে চিফ সেক্রেটারি, তারপরে কে হোম সেক্রেটারি, তারপরে কে স্বাস্থ্য সচিব। সিনিয়র ডাক্তারদের স্টেজে থাকা উচিত ছিল। খুব সিম্পল, ডাক্তারদের অভাব, অভিযোগ, হসপিটালগুলোর অসুবিধে, এগুলো নিয়ে কথা বলার দায়িত্ব তো ছিল ডাক্তারদের। সেই স্কোপটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন না। সবথেকে বড় কথা কি জানেন? যে সভাটা করলেন একমুখী সভা, এটা করতে পারতেন একদম ভাইরাল এই ভার্চুয়াল সভা করতে পারতেন। সমস্ত হসপিটালগুলো থেকে ডাক্তাররা তাদের চেম্বারে বসে বক্তব্যটা শুনতে পারতেন। সেটা না করে যেটা করলেন, তার জন্য রাজ্য সরকারের কত খরচা হলো জানেন? এনি আইডিয়া? এসি বাস করে নর্থ বেঙ্গল থেকে ডাক্তারদের নিয়ে আসা হয়েছে। নিজেদের সার্কিটে 2 ধরনের ডাক্তারদের ইনভাইট করা হচ্ছে। এক ধরনের ডাক্তার হচ্ছেন যারা একদম টপ লেভেল ডাক্তার, হসপিটালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের নিয়ে আসা হয়েছে। তারা তো কোনো প্রতিবাদের কথা বলতে পারবেন না। যে লেভেলের ডাক্তাররা কথা বলতে পারতেন তাদের আনা হয়নি। সেইখান থেকে আগে আধার কার্ড নিয়ে তালিকা করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোনো রকম যেন প্রশ্ন কোনো ডাক্তার না করে স্ক্রিনিং করে সেইখানে ডাক্তার নিয়ে আসা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস করে শাসক দলের অনুগত বাহিনীকে দিয়ে ওই ধনধান্য স্টেডিয়ামটাকে ভরা হয়েছে।
এবং শুধু তাই নয়, ধরুন আমি বলছি মধ্যবঙ্গ থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, বর্ধমান থেকে যে ডাক্তাররা এসছেন, 30 জন, 40 জন, 50 জন এক একটা জেলা থেকে এসছেন, তারা তো নয় টিএ বিল নেবেন নিজেরা গাড়ি করে এসছেন বলে হসপিটালের কাছ থেকে, না হলে সরকারের তরফ থেকে তাদের এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাস করে দেওয়া হয়েছে। কত কোটি টাকা মুখ্যমন্ত্রীর এই দেখুনদারি ব্যবসার জন্য গেল বলুন তো। আমি বলছি মানুষ মানে সরকার কিভাবে বাজে খরচা করে, এটা তার একটা উদাহরণ। যে একটা ধনধান্যে স্টেডিয়ামে 1 ঘন্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানোর জন্য সারা পশ্চিমবঙ্গের, সে কালিম্পং থেকে দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ, বসিরহাট পর্যন্ত সমস্ত ডাক্তারদের ধনধান্যে স্টেডিয়ামে নিয়ে আসা হলো। এমনি তো নিয়ে আসা হলো না, নিশ্চিতভাবে তাদের খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা ছিল, সেইখানে বসানো লোক, মিটিং অ্যাটেন্ড করানো হলো এবং একমুখী মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানো হলো। তারপরে তারা আবার গাড়িতে করে যে যার জেলায় ফিরে যাবে। এই আয়োজনটা করতে গিয়ে একটা সরকারের কয়েক কোটি টাকা গলে গেল। এটা আমরা কেউ কিন্তু কথা বলছি না, এগুলো নিয়ে কোনো মিডিয়া প্রশ্ন করছে না। কেন করছেন না? মুখ্যমন্ত্রীর আসলে ডাক্তারদের নিয়ে বড় সমস্যায় পড়েছে। ডাক্তাররা হসপিটালগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে শেষ করেছেন চোখে আঙুল দিয়ে অভয় হত্যাকাণ্ডের পর দেখিয়ে দিয়েছে, এবং ফলত তিনি একটু ব্যাকফুটে আছেন, যার জন্য এখন 10,000 15,000 টাকা করে মাইনে বাড়িয়েছেন। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলছিলাম, বললেন অন্যান্য স্টেটে যে মাইনে তার হাফ মাইনে এ রাজ্যের ডাক্তাররা পান। তো সেটা বাড়ানোর জন্য তো সরকারি নোটিফিকেশন হলেই যথেষ্ট হয়। কয়েক কোটি টাকা খরচা করে ধনধান্য স্টেডিয়াম ভরে সেইখানে নিয়ে এসে ডাক্তারদের বসিয়ে বলছেন যে আমি জুনিয়র ডাক্তারদের 10,000 টাকা বাড়াচ্ছি, রেসিডেন্ট ডাক্তারদের 15,000 টাকা বাড়াচ্ছি। সেটা তো তাদের হকের পাওনা, এটা তো দয়া করছেন না। যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করতে পারতেন, যে হসপিটালে কী কী কোথায় কোথায় সমস্যা আছে বলুন, আমি নোট করছি এবং এইখান থেকে আমরা ডিসিশন নেব কতদিনের মধ্যে সেই হসপিটালে আমরা এই ব্যবস্থাগুলো করবো। সেটা না করে জাস্ট শো বিজনেস করলেন। আর তারপর পাশে বসিয়ে রাখলেন মনোজ ভার্মাকে। মনোজ ভার্মার ওখানে প্রয়োজনটা কী ছিল? কলকাতা পুলিশ কমিশনারের কি প্রয়োজন ছিল বলুন তো? রাজীব কুমারের চিফ সেক্রেটারি নামে প্রয়োজন, যে তাকে প্রশাসনিকভাবে হেল্প করেন। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর কি প্রয়োজন ছিল? ডাক্তারদের কোন চোখে দেখেন এটা তার প্রমাণ। আর হতভাগ্য সেই সব সিনিয়র ডাক্তাররা সামনে বসে বসে 1 ঘন্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তৃতাটা শুনলেন, যে বক্তৃতাতে নির্যাস থাকা ছিল হসপিটাল এর লজিস্টিক ডেভেলপমেন্টের ব্যাপারে, রিক্রুটমেন্টের ব্যাপারে, যে 52,000 পোস্ট ভ্যাকেন্ট আছে সেইখানে আমি কবে রিক্রুট করবো, 12,000-এর উপর ডাক্তারের পোস্ট ভ্যাকেন্ট সেখানে কবে রিক্রুট করবো, 23,000-এর উপর নার্সিং স্টাফ ভ্যাকেন্ট সেটা আমি কবে রিক্রুট করবো, 18,000-এর উপর গ্রুপ ডি কর্মী রিক্রুটমেন্ট বাকি সেটা আমি কবে রিক্রুট করবো, সেগুলো না করে এই দেখুনদারি এই ব্যবসাটা গতকাল করলেন। ব্যবসায়ী বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেটাই করেন। এই শো বিজনেসটা করলেন, মিডিয়া সেটা নিয়ে সম্প্রচার করলো, কিন্তু আদতে সমস্যাটা কিন্তু থেকেই গেল। আমি সরাসরি এই ব্যাপার নিয়ে ডাক্তার সুবর্ণ গোস্বামীকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম যে কাদের ডাকা হয়েছে, আপনাদের কি ডাকা হয়েছে? কোনো ডক্টরস অ্যাসোসিয়েশন, এতগুলোর অ্যাসোসিয়েশন আছে, তাদের কি ডাকা হয়েছে? বলে না, কাউকে ডাকা হয়নি। জুনিয়র ডক্টরস ফোরাম থেকে সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন থেকে কাউকে ডাকা হয়নি। না ডেকে শুধু 1 ঘন্টার মুখ্যমন্ত্রী শোনানোর জন্য একটা সরকার কয়েক কোটি টাকা ঢেলে দিল। আজকের এই প্রতিবেদনে আমি ডাক্তার সুবর্ণ গোস্বামীর বক্তব্য আপনাদের বলছি। মুখ্যমন্ত্রী তো ডাক্তারদের ডেকে একটা সম্মেলন করলেন এবং সেই সম্মেলনে একমুখী সম্মেলন করলেন, ডাক্তারদের কোনো বক্তব্য শোনা হলো না। সেখানে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন লেভেলে কিছু মাইনে বাড়ানোর স্টান্ট দিলেন, কি বলবেন? দেখুন, সময়টা অনেকগুলি কথা। প্রথম কথা হচ্ছে জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি, এইটা হচ্ছে যে অত্যন্ত জরুরি ছিল, কারণ আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তাররা যে ভাতা পান সেটা অন্যান্য অনেক রাজ্যের তুলনায় অনেক কম, এবং সেটা এই যে ভাতা বৃদ্ধি এটা কিন্তু তাদের হকের পাওনা। দ্বিতীয়ত যেটা হচ্ছে এই ভাতা বৃদ্ধির জন্য অনেকে যেটা করছেন, এই চলমান যে আন্দোলন জি করের ঘটনার প্রেক্ষিতে তার সঙ্গে হচ্ছে যে আসছেন, সেই আন্দোলনটা হচ্ছে যে কিছুটা হচ্ছে যে পোলে ইত্যাদি দেওয়ার জন্য। কিন্তু এইটা যদি হয় যে হচ্ছে যে একবার ভেবে দেখতে বলবো, জুনিয়র ডাক্তাররা বা সামগ্রিকভাবে চিকিৎসক সমাজের কখনোই 9ই আগস্টের পর থেকে গত 7 মাসে কোনো দাবির মধ্যে ছিল না এদের ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি। এটা স্বাভাবিকভাবেই সরকারের যা দায়িত্ব, যে হচ্ছে যে ভাতা বৃদ্ধি নির্দিষ্ট সময় অন্তর সেটা করেছে, অতীতেও সরকার করেছে। অতীতে সরকার হচ্ছে যে আমরা কখনো দেখিনি যে ভাতা বৃদ্ধি হলো বলে সবাইকে এরকম সরকারিভাবে একটা অডিটোরিয়ামে ডেকে সেটা ঘোষণা করা হলো। অতীতে আদেশনামা বেরিয়েছে, ঘোষণা হয়েছে, অথবা হচ্ছে যে দাবি দাওয়া করেছে ভাতা বৃদ্ধি, তখন হচ্ছে সরকার ঘোষণা করেছে। এখানে ভাতা বৃদ্ধির কোনো দাবি দাওয়া ছিল না। দাবি দেওয়া যা ছিল তা হচ্ছে বিচারের দাবি, একটি নির্দিষ্ট নৃশংস ঘটনার বিচারের দাবি, এবং হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন খামতি ঘাটতি সেগুলিকে পূরণ করবার দাবি। তার ধারে কাছেও কোনো রকমের কোনো ঘোষণা হলো না। ভাতা বৃদ্ধি শুধু ঘোষণা করা হলো,
এবং এই ভাতা বৃদ্ধি ঘোষণা করে হচ্ছে যে এটা কারো দয়া দাক্ষিণ্যের দান নয়, ভাতা বৃদ্ধি এটা হচ্ছে এটা তাদের প্রাপ্য ছিল, হকের পাওনা, সেটা ঘোষণা হয়েছে। কিন্তু এটার সাথে এটার জন্য কেন এত সরকারি ডাক্তার সারা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে এত টাকা, কয়েক কোটি টাকা বোধহয় আজকে খরচ হলো এই জনগণের অডিটোরিয়ামে, এবং হচ্ছে এতগুলি সরকারি ডাক্তারকে সরকারি আদেশনামা বের করে তাদেরকে আনা হলো, হয় বাস ভাড়া করে অথবা সরকারি গাড়ি করে তেল পুড়িয়ে গেলেন, এবং অথবা হচ্ছে যিনি নিজের ব্যবস্থাতেও গেছেন তিনিও টিএ বিল ক্লেম করবেন যেহেতু সরকারি আদেশে গেছেন, এত টাকা পয়সা দিয়ে। এবং হচ্ছে গিয়ে সেখানে যদি ইন্টারাকশনের কোনো ব্যবস্থা থাকতো, যে চিকিৎসকরা প্রশ্ন করতে পারতেন, তাদের সমস্যার কথা, তাদের বিভ্রান্তের কথা বলতে পারতেন রিগ্রেশনের জন্য, তাহলে একটা তার অর্থ থাকতো যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সমিতি চিকিৎসক বৃন্দ তারা বলতে পারলেন, অন্তত কয়েকজন চিকিৎসক 10 জনও যদি বলতে পারতেন যে আমাদের জেলাতে এই কাজ করতে এই সমস্যা, আমার মেডিকেল কলেজে এই সমস্যা, আমাদের এই শূন্য পদের জন্য সমস্যা হচ্ছে, আমাদের এই থ্রেড কালচারের জন্য সমস্যা হচ্ছে, যেগুলো প্রকৃত সমস্যা, বা হচ্ছে ওষুধ স্যালাইন সরবরাহ ঠিক নেই, জাল স্যালাইন যাতে না আসে, এইসবগুলো বলতে পারতেন। কিন্তু সেদিকে হলো না, একমুখী এই বক্তৃতা। এটা তো নবান্ন থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাংবাদিক সম্মেলন করে বলেন সেভাবে যদি বলতেন, ডাক্তাররা তো নিজের কাজের জায়গাতে বসে বা নিজের বাড়িতে বসেই এটা শুনে নিতে পারতেন। এটার জন্য এত টাকা খরচ করবার কোনো প্রয়োজন ছিল না, অনর্থক হয়েছে, এইটুকু বলতে পারি আমরা। আমি আরেকটা কথা একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আমি বলছি যে কোন মানে কাদের ডাকা হয়েছিল এই মিটিংটায়? দেখুন, ডাকা হয়েছিল বলতে বিভিন্ন জেলাকে একটা কোটা করে দেওয়া হয়েছিল যে কারা কারা যাবেন ইত্যাদি। কিছু ভিআইপি নির্দিষ্টভাবে কিছু কয়েককে ডাকা হয়েছিল, ভিআইপি কার্ড পাঠানো হয়েছিল, এবং জেলাগুলি থেকে জেলা স্তরের জন্য 2-1 করে অফিসার হচ্ছে যে, আর এছাড়া মহকুমা হাসপাতাল, ব্লক হাসপাতাল, জেলা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, এইসব মিলিয়ে কোন জেলা থেকে কতজন আসবে তার একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল, এবং মেডিকেল কলেজগুলি থেকেও একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। ছাত্রদের জন্য সংখ্যা কিছু বলা ছিল না বোধহয়, যতজন সম্ভব আসবে। একটা হচ্ছে সাংগঠনিক উদ্যোগও ছিল হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে। আর তাছাড়া সরকারি আদেশনামা, এটা একদম স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ মহল থেকে সেই আদেশনামা এসেছিল স্বাস্থ্য সচিবের কাছ থেকে, যে কারা কারা যাবেন, এবং হচ্ছে যে সেই মতো করেই স্থানীয় স্তরে অর্থাৎ জেলা স্তরে যারা চিফ মেডিকেল অফিসার, মেডিকেল কলেজের অধ্যক্ষ, তারা আদেশ করেছেন যে এতজনকে যেতে হবে। কোথাও কোথাও বাই নেম আদেশ করা হয়েছে বেশিরভাগ জায়গাতেই, কারণ হচ্ছে তাদের আধার কার্ড ইত্যাদি গেছে, তাই পাঠাতে হয়েছে। ফলে নাম আগে ঠিক করে না, পরিচয়পত্র পাঠিয়ে দিয়ে তাদের এগেনস্টে একটা করে কার্ড নাম্বার, নির্দিষ্ট কার্ড নাম্বার ইস্যু করা হয়েছে, করে তাদেরকে হয় সরকারি খরচে পাঠানো হয়েছে, অথবা নিজেরা গেছেন তারা হয়তো পরে ট্রাভেল অ্যালাউয়েন্স ক্লেম করে নেবেন। পুরোটাই সরকারি খরচে, সরকারি আদেশনামায় এবং সরকারি নির্দেশ মতো হচ্ছে যে গেছেন। ফলে হচ্ছে যে এই যে আজকে যাদের দেখলেন তারা কিন্তু মানে তাদের ইচ্ছা অনিচ্ছার বিষয় নয়, এটা হচ্ছে সরকারি যারা চাকরি করেন তাদেরকে আদেশ করা হয়েছে, তাই তারা বাধ্য হয়েছেন। একটা প্রশ্ন আপনার কাছে, কোন ডক্টর অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টর ফোরাম এভাবে কি আমন্ত্রণপত্র গিয়েছিল? কোনো চিকিৎসক সংগঠনের কাছে চিঠি যায়নি বলেই আমরা জানি। একমাত্র হচ্ছে যে আমরা শুনেছি, এটা আমরা সত্যতা জানি না, যে শাসক দলের যে নতুন সংগঠন তৈরি হয়েছে একজন মন্ত্রীর কে মাথায় রেখে, সেই সংগঠনকে সম্ভবত আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা অবশ্য অসমর্থিত সূত্রের খবর, আমি এর সত্যতা সম্পর্কে নিশ্চিত নই। কিন্তু বাকি আমাদের সংগঠনগুলি, যে সংগঠনগুলি হচ্ছে যে অভয়ার বিচারের দাবিতে এতদিন আন্দোলনে আছে, বা হচ্ছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর আন্দোলনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে রাস্তায় আছে, আমাদের অ্যাসোসিয়েশন সহ আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অন্তর্ভুক্ত যে 5টি সংগঠন, আমাদের সহযোগী আরো 2টি চিকিৎসক সংগঠন, এমনকি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যেটা নবগঠিত সংগঠন, এগুলি কোনোটিই ডাক পায়নি। মানে প্র্যাকটিক্যালি শাসক দলের একটা সার্কিট তৈরি করে সেন্টার লেভেলে একটা মিটিং ডাকলো। হ্যাঁ, অনেক সরকারি মানে গ্রিভান্স রিডিউশাল সেলের নামে ডাকা হয়েছে, কিন্তু সেখানে গ্রিভান্স বলারই কোনো জায়গা ছিল না, সুতরাং রিডিউশালেরও কোনো গল্প ছিল না। গ্রিভান্স শুনবে তবে তো কিন্তু যেটা হচ্ছে এই ঘোষণাটা নবান্ন থেকেই হতে পারতো বা স্বাস্থ্য ভবন থেকে হতে পারতো, যেটা হচ্ছে যে মানে অন এয়ার হলে এটা সকলেই জানতে পারতো। এবং বেসিক্যালি এই ঘোষণার বলেও তো কিছু হয় না। আপনি জানেন সরকার তো কোনো ঘোষণা দিয়ে চলে না, কোনো সভাতে, কোনো জনসভাতে ঘোষণা দিয়ে চলে না, সরকার চলে কাগজে। অর্থাৎ আজকের ঘোষণাগুলি যদি কাগজে বেকলমে বেরোয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি বেরোয়, আদেশনামা বেরোয়,
তাতে নির্দিষ্টভাবে কি কি লেখা থাকছে সেই তার উপরে নির্ভর করে এগুলো ইমপ্লিমেন্টেড হবে বা হবে না। অতীতেও আমরা অনেক ঘোষণা শুনেছি যেগুলি ইমপ্লিমেন্টেড হয়নি। সুতরাং এটা যতক্ষণ না কাগজ বেরিয়েছে ততক্ষণ করে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তবে এই হচ্ছে যে এই যে বিপুল খরচ, সরকারি খরচ, এই একমুখী কয়েকটা ঘোষণার জন্য এটা বোধহয় একটা প্রয়োজন ছিল।